ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ এখনও পুরোপুরি কমতে না কমতেই দেশের রাজনীতিতে উঠে এসেছে এক নতুন আলোচনার বিষয়, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বিরোধী শিবিরে শোনা যাচ্ছে ভিন্ন এক প্রস্তুতির খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে ঝোর আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, ছায়া মন্ত্রিসভা আসলে কি? এটি কি সরকারের সমান্তরাল কোনো শক্তি, নাকি কেবল জবাবদিহি নিশ্চিত করার একটি কৌশল মাত্র? নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরপরই গঠিত হবে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী মন্ত্রী নির্বাচন করবেন, দপ্তর বন্টন করবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এবার বিরোধী দলও একই কাঠামো অনুসরণ করে নিজেদের মধ্যে দায়িত্ব বন্টনের কথা ভাবছে। অর্থাৎ সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নির্ধারণ করা হবে। তবে কেন এই উদ্যোগ? জনগণের জন্য এর অর্থই বা কি? ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনিস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থার অংশ। এই মডেলের জন্ম যুক্তরাজ্যে, যেখানে বিরোধী দলকে বলা হয় হিজ ম্যাজিস্ট্রিয়াল লয়াল অপোজিশন, অর্থাৎ তারা সরকারের বিরোধিতা করলেও রাষ্ট্রের প্রতি অনুগত। সেখানে বিরোধী দল সরকারকে কেবল সমালোচনা করে না, বরং প্রতিটি নীতির বিকল্প প্রস্তাবও দেয়। ভাবুন তো, সরকার যদি নতুন বাজেটে কোনো খাতে ১০০ টাকা বরাদ্দ দেয়, তখন ছায়া অর্থমন্ত্রী বলতে পারেন এটি ৮০ টাকায় যথেষ্ট ছিল, অথবা ১২০ টাকা হওয়া উচিত ছিল। এতে কি জনগণ বেশি স্বচ্ছতা পায় না? ছায়া মন্ত্রিসভার কাজ সাধারণত তিনটি প্রধান উদ্দেশ্যকে ঘিরে আবর্তিত হয়। প্রথমত, এটি এক ধরনের সতর্ক প্রহরী। সরকারের প্রতিটি সিদ্ধান্ত, আইন বা নীতির উপর ২৪ ঘণ্টা নজরদারি রাখা হয়। দ্বিতীয়ত, কেবল সমালোচনা নয়, বিকল্প নীতি প্রস্তাব তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করা হয়। আর তৃতীয়ত, এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রশিক্ষণ ক্ষেত্র। যে দল আজ বিরোধী আসনে, কাল যদি ক্ষমতায় আসে, তবে কোনো নেতা কোন মন্ত্রণালয় পরিচালনা করবেন তার একটি আগাম প্রস্তুতি তৈরি হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন প্রস্তুতিমূলক কাঠামো কতটা কার্যকর হতে পারে? এই প্রথা শুধু যুক্তরাজ্যে সীমাবদ্ধ নয়, অস্ট্রেলিয়াতেও একই ধরনের ছায়া মন্ত্রিসভা রয়েছে। সেখানে বিরোধী দল নিয়মিত বিকল্প বাজেট, বিকল্প নীতি ও সংশোধনী প্রস্তাব পেশ করে। ফলে সংসদীয় বিতর্ক হয় প্রাণবন্ত, তথ্যভিত্তিক ও নীতি নির্ভর। গণতন্ত্র কি তখন আরও শক্তিশালী হয় না? জনগণ কি তখন দুই পক্ষের তুলনামূলক প্রস্তাব বিচার করার সুযোগ পায় না? বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি একেবারেই নতুন। সংবিধানে ছায়া মন্ত্রিসভার কোনো বাধ্যবাধকতা নেই। অতীতে অনানুষ্ঠানিকভাবে কিছু সমন্বয় কাঠামো থাকলেও আনুষ্ঠানিক ছায়া মন্ত্রিসভার নজির স্পষ্ট নয়। তাই অনেকেই বলছেন এটি হতে পারে গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক অগ্রগতি। তবে আরেকটি প্রশ্ন সামনে আসছে, সরকার কি বিরোধী দলের এই ছায়া কাঠামোকে সহযোগী সমালোচনা হিসেবে দেখবে, নাকি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে বিবেচনা করবে? একটি কার্যকর গণতন্ত্র কেবল ভোটের দিনে সীমাবদ্ধ নয়। নির্বাচন শেষ, সরকার গঠন হলো, কিন্তু তারপর জনগণের প্রত্যাশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন, নীতির সঠিক প্রয়োগ, এসবের উপর নিয়মিত নজরদারি দরকার। শক্তিশালী বিরোধী দল সেই ভারসাম্য রক্ষা করে, আর ছায়া মন্ত্রিসভা সেই বিরোধী দলকে আরও সংগঠিত, দায়িত্বশীল ও প্রস্তুত করে তোলে। তবে সবশেষে বড় প্রশ্ন, বাংলাদেশে কি সত্যি একটি কার্যকর, নীতিনির্ভর ছায়া মন্ত্রিসভা গড়ে উঠবে, নাকি এটি কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? রাজনৈতিক সৌজন্য, সহনশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, এই তিনটির সমন্বয় ছাড়া কি এমন উদ্যোগ সফল হতে পারে? সময় বলে দেবে তার উত্তর। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ছায়া মন্ত্রিসভার আলোচনা প্রমাণ করে দেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। এই অধ্যায় কি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে, নাকি বাড়াবে নতুন কোনো দ্বন্দ্ব? সেই উত্তর খুঁজতে এখন তাকিয়ে আছে পুরো জাতি। ডেস্ক রিপোর্ট, ঢাকা।